হিসাব বিজ্ঞান নীতিমালার ভয় আর নয়। প্রিয় শিক্ষার্থীরা, পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেব। আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞান নীতিমালা অধ্যায় নিয়ে। এই হিসাব বিজ্ঞান নীতিমালা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে 2টি 3টি 4টি করে প্রশ্ন এসে থাকে। তোমরা যদি আজকের এই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করো, আমার বিশ্বাস তোমাদের এই অধ্যায়টা একদম সহজ মনে হবে। কারণ আমি তোমাকে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক এবং টেকনিকের মধ্যে দিয়ে শেখাবো। কোনোটাও মুখস্থ করাবো না, জাস্ট আমি তোমাদেরকে ছোটো ছোটো কিছু গল্প বলবো। তুমি যদি সেই গল্পগুলো মনে রাখতে পারো, তুমি যদি সেই শর্ট টেকনিকগুলো মাথায় রাখতে পারো, তুমি এই অধ্যায়ের বস হয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই দেখব হিসাব বিজ্ঞান তথ্যের বৈশিষ্ট্য কিছু আছে। এই হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। হিসাব বিজ্ঞান তত্ত্বের গুণগত বৈশিষ্ট্যের একটা ছক। এই ছকে এক পাশে তোমরা দেখতে পাচ্তেছ প্রাথমিক বা গুণগত বৈশিষ্ট্য, আর এক পাশে দেখতে পাচ্তেছ মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য। এক পাশে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য, আর এক পাশে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য। এই প্রাথমিক গুণগত বৈশিষ্ট্যকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো প্রাসঙ্গিকতা এবং একটা হলো বিশ্বাসযোগ্যতা। দুইটা লাইন আবার নেমে এসেছে, আসছে না? আসছে কিন্তু। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে প্রাসঙ্গিক, যে প্রাথমিক যে আমাদের ইয়েটা আছে, প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য আমাদের যেটা আছে, এই প্রাথমিক গুণগত বৈশিষ্ট্যকে আমরা দুইভাবে ভাগ করতে পারি এবং মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্যকে আবার দুইভাবে ভাগ করতে পারি। একটা হলো তুলনাযোগ্যতা আর একটা হলো সামঞ্জস্যতা। একটা তুলনাযোগ্যতা, একটা হলো সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্যের এখানে যে আমাদের দুইভাবে ভাগ করা হয়, একটা হলো প্রাসঙ্গিকতার অনেকগুলো নাম আছে, এবার বিশ্বাসযোগ্যতারও অনেকগুলো নাম আছে। যেমনটা তুমি তোমার গার্লফ্রেন্ডকে কখনো ময়না ডাকো, কখনো বাবু ডাকো, কখনো সোনা ডাকো, কখনো ডট 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 অনেক কিছু ডাকো, ঠিক তেমন এই প্রাসঙ্গিকতা বা প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য যে আমাদের দুইটা আছে, একটা প্রাসঙ্গিকতা এবং বিশ্বাসযোগ্যতা। এই প্রাসঙ্গিকতা এবং বিশ্বাসযোগ্যতারও অনেকগুলো নাম আছে। সেই নামগুলো আমরা প্রথমে মনে রাখবো। কিভাবে মনে রাখবো তোমরা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। এই প্রাসঙ্গিকতার যেখানে নামগুলো আছে, এটা মনে রাখতে হলে তোমাকে মনে রাখতে হবে যে ভবিষ্যৎ প্রসঙ্গে মতামত যথাসময়ে নেওয়া উচিত। দেখো এখানে লেখা আসতেছে যে ভবিষ্যৎ প্রসঙ্গে মতামত যথাসময়ে নেওয়া উচিত। এখানে আমাদের মনে রাখতে হবে যে ভবিষ্যৎ মানে কি। এখানে আমাদের মনে রাখতে হবে ভবিষ্যৎ মানে কি। ভবিষ্যৎ মানে হলো ভবিষ্যৎ মূল্য। এরপর কি? প্রসঙ্গে। প্রসঙ্গে মানে হলো, প্রসঙ্গে মানে কি যে প্রাসঙ্গিকতা। এরপর কি? মতামত। মতামত মানে কি? মতামত মূল্য। এরপর কি? যথা। যথা মানে কি? যথাকালীন। এরপর কি? সময়। সময় মানে কি? সময় মতো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি ট্রিক্সটা, যে ভবিষ্যৎ প্রসঙ্গে মতামত যথাসময়ে নেওয়া উচিত। এখানে ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ মূল্য, প্রসঙ্গে মানে প্রাসঙ্গিকতা, এরপর মতামত মানে মতামত মূল্য, যথা মানে যথাকালীনতা, সময় মানে সময় মতো। জাস্ট তোমরা এই ট্রিক্সটা মনে রাখলে সম্পূর্ণগুলো মনে রাখতে পারবা। এবার আসো, এবার আমরা দেখব বিশ্বাসযোগ্যতারও যে অনেকগুলো নাম দেখেছিলেন না ওই চিত্রের মধ্যে, সেই চিত্রে আবারও চিত্রটা আবারও আমি তোমাদেরকে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। যে আমরা এখনই দেখলাম যে প্রাসঙ্গিকতার যে নামগুলো আছে সেটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদেরকে চিত্রটা দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা শিখলাম প্রাসঙ্গিকতার যে নামগুলো আছে সেই নামগুলো আমরা মনে রাখা দেখলাম। এরপর আমরা বিশ্বাসযোগ্যতাটা যে ওইদিকে আছে, সেই বিশ্বাসযোগ্যতা যে আরও অনেকগুলো একই রকম সিনোনিম আছে, একই রকম সমার্থক শব্দ আছে, সেই নামগুলো এখন আমরা দেখব। নিচে যেগুলো আছে সেগুলো মনে রাখার ট্রাই করব। আবারও আসা চিত্রটা আমি সরাই দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিশ্বাসযোগ্যতা যে আরও অনেকগুলো নাম আছে সেগুলো মনে রাখতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে যে বিশ্বাসকে যাচাই না করে নিরপেক্ষ নির্ভর করা উচিত নয়। বিশ্বাসকে যাচাই না করে নিরপেক্ষ নির্ভর করা উচিত নয়। তাহলে এখানে লেখা আছে বিশ্বাস। বিশ্বাস মানে কি? বিশ্বাসযোগ্যতা। যাচাই মানে যাচাই যোগ্যতা।
এরপর আছে নিরপেক্ষ, নিরপেক্ষ মানে নিরপেক্ষতা। এরপর কি নির্ভর মানে হলো নির্ভরযোগ্যতা। এবং আর একটা তোমরা মনে রাখবা, ওই যে নির দ্বারা মনে রাখবা নিরীক্ষণযোগ্য। ওকে, নির দ্বারা মনে রাখবা নিরীক্ষণযোগ্য, এটা অনেক সময় আসে, এই জন্য বললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি তোমরা প্রাথমিক গুণগত বৈশিষ্ট্যগুলো শেষ করে ফেলেছো এবং খুব মনোযোগ দিয়ে লিখে নিয়েছো। আমরা দুইটা শুধু ট্রিক্সের মধ্যে এগুলো মনে রাখলাম, যদিও বা তোমরা এগুলো সারা জীবন মুখস্থ করো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্যগুলো। আমরা আবারও চিত্রটার দিকে তাকাই। আমাদের প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য ছিল, সেগুলো সবগুলোই শেষ করলাম। এবার আমরা দেখব মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য। এই মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্যের মধ্যে একটা কি আছে? সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা বা সামঞ্জস্যতার আর এক নাম হলো স্থিরতা। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী মনে রাখো যে ধারাবাহিকতা জিনিসটা কি। ধরে নাও আমরা এই বছর 50,000 টাকা সম্পদ সরলরৈখিক পদ্ধতিতে ধরলাম, পরের বছরও সরলরৈখিক পদ্ধতিতে ধরবো, তারপরের বছরও সরলরৈখিক পদ্ধতিতে ধরবো। এভাবে প্রতি বছরে আমরা যদি সরলরৈখিক পদ্ধতিতেই অবস্থাটা ধার্য করি, তার নাম হলো সামঞ্জস্যতা বা ধারাবাহিকতা বা স্থিরতা। আর একটা আছে তুলনাযোগ্যতা, এটা জাস্ট মনে রাখলেই হয় যে এটা মাধ্যমিক বা গুণগত বৈশিষ্ট্যের একটা ফিচার্স। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখান থেকে মনে রাখতে হবে সামঞ্জস্যতা, ধারাবাহিকতা বা স্থিরতাটা, এটা পরীক্ষার মধ্যে বারবারই আসে। তাহলে তোমরা এতটুকু আশা রাখছি বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাব পরিচালন নির্দেশনাবলীতে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার একটা চিত্র দিচ্ছি, এই চিত্রটা মনোযোগ দাও। আমি এই চিত্রটাই কিন্তু সব থেকে বেশি ভেরি ভেরি গুরুত্বপূর্ণ বলবো, কারণ এই চিত্রটা থেকেই প্রশ্ন তোমার হবে এবং এখান থেকেই আমাদের ট্রিক্সের পরিমাণটা আরও বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রটা তোমরা দেখতেই পারতেছ যে পরিচালন নির্দেশনাবলী আমরা এখানে 3 ভাগে ভাগ করেছি। একটা হলো অনুমান বা ধারণা, অনেকগুলো আছে অনুমান বা ধারণা। এরপর কি নীতিও অনেকগুলো আছে। এরপর কি সীমাবদ্ধতা বা বাধা, এই সীমাবদ্ধতা বা বাধা 3 নম্বর যেটা আছে ওটা আমরা দেখব। এই যে এই চিত্রের মধ্যে যেগুলো আছে সবগুলোই আমাদেরকে জানতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। সেই কারণে আমরা এগুলো জানবো। আর আমরা এগুলোতে মুখস্থ করবো না, কারণ এগুলো মুখস্থ করলে মুখস্থ থাকে না। বুঝতে পেরেছো? যেহেতু মুখস্থ থাকে না, দ্যাটস হোয়াই আমরা কি করব, এগুলো ট্রিক্সের মাধ্যমেই দেখব। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, আমরা প্রথমেই যে কাজটা করব তোমরা কি ওটা স্ক্রিনশট দিয়ে নিয়েছো? ওটা স্ক্রিনশট দিয়ে নিয়ে খাতার মধ্যে লিখে রাখবা। আবারও বলি, প্রথমে একটা চিত্র দেখাইছিলাম, সেই চিত্রটা দেখানোর পর আমি কি অনেকগুলো আবার এখানে লিখে দিলাম না? সেগুলোও তোমরা কি করবা, মানে ফন্ট আকারে তো লিখে দিয়েছিলাম, সেগুলো আবার খাতাতে ওইভাবে লিখবা। দেন আমি আবার একটা চিত্র দেখাইলাম, সেই চিত্রটা আগে লিখবা ওইভাবে। তারপরে এবার আমি যেগুলো বলবো সেগুলো তোমরা সুন্দর করে লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দাও, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। ক্লাসটাকে বোরিং করে দেখার কিছু নাই, তোমরা একটু মনোযোগ দিলে কিন্তু বুঝতে পারবা। ওকে, আসো এবার আমরা প্রথমেই দেখব চলমান প্রতিষ্ঠান ধারণা বা গোয়িং কনসার্ন। এই চলমান প্রতিষ্ঠান ধারণা বা গোয়িং কনসার্নে আসলে কি কি যায় আমাদেরকে মনে রাখতে হবে। গোয়িং কনসার্নগুলো আমরা কখনোই মুখস্থ করব না, বা চলমান প্রতিষ্ঠান ধারণার মধ্যে যেগুলো যায় এটা আমরা মুখস্থ করব না। তাহলে কি করব, আসো আমি তোমাদেরকে দেখাই। এখানে একটা জিনিস লক্ষ্য করো, উদ্বৃত্ত পত্রে সম্পদ দায় ব্যয়ের অবস্থায় ধার্য করা হয় ক্রয় মূল্যে। তাহলে কি করা হয়, উদ্বৃত্ত পত্রে সম্পদ দায় ব্যয়ের অবস্থায় ধার্য করা হয় কি মূল্যে, ক্রয় মূল্যে। উদ্বৃত্ত পত্রে সম্পদ দায় ব্যয় এর অবস্থায় ধার্য করা হয় ক্রয় মূল্যে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে যে লিখেছি যে উদ্বৃত্ত পত্রে, এখানে যে আমরা লিখেছি উদ্বৃত্ত পত্রে, তো তোমরা এই উদ্বৃত্ত পত্র বলতে কি বুঝবা আমি পাশে লিখে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নিবা ওইভাবে। প্রথমে এইটা লিখবা, যে হিসাব বিজ্ঞান নীতিমালা চলমান প্রতিষ্ঠান ধারণা, এই হেডিংটা দেওয়ার পর এই লাইনটা লিখে নিবা, উদ্বৃত্ত পত্রে সম্পদ দায় ব্যয়ের অবস্থায় ধার্য করা হয় ক্রয় মূল্যে। লিখে নিলা, লিখে নেওয়ার পর এবার আমি এইদিকে যেভাবে লিখে দেবো 1 নম্বর 2 নম্বর করে ওইভাবে লিখে নিবা। এখানে আমি প্রথমে দিলাম 1 নম্বর, তো এদিকেও আমি এইভাবে 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখে দিই। তাহলে কি এই উদ্বৃত্ত পত্র বলতে তোমরা কি বুঝবা? উদ্বৃত্ত পত্র বলতে তোমরা যেটা বুঝবা, উদ্বৃত্ত পত্রের আর একটা নাম হলো হিসাব সমীকরণ। উদ্বৃত্ত পত্রের আর এক নাম আর্থিক অবস্থার বিবরণী, আর এক নাম স্থিতিপত্র। তাহলে এইগুলো সবগুলোই কি
প্রত্যেকটারই অপর নাম। তাহলে এই যে এগুলো প্রস্তুত করা হয় কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এরপর আসো, আমাদের এখানে দেওয়া আছে সম্পদ এবং কি দায়। এগুলো কিভাবে করা হয়? সম্পদ এবং দায়টা কিভাবে করা হয় দেখো। দায় এবং সম্পদ এই দুইটা কি করা হয়? মূল্য নির্ধারণ করা হয়। তাহলে সম্পদ এবং দায়ের মূল্য, এই সম্পদ এবং দায়ের মূল্য নির্ধারণ করা হয় কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা। আমরা পড়তেছি কোন ধারণা? চলমান প্রতিষ্ঠান। এগুলো আগে পড়ার দরকার নাই, আমি জাস্ট এটা পড়তেছি, তোমরা এটা পড়ো। প্রথমে হিডিং দিছো না, চলমান প্রতিষ্ঠান ধারণা। ধারণা ওইটা হিডিং দেওয়ার পর তুমি এলিমেন্টে লিখবা, লিখার পর 1 2 1 2 করে লিখতে হবে। 1 উদ্বৃত্তপত্র মানে উদ্বৃত্তপত্র প্রস্তুত করা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, যেটা লিখে দিছি ওগুলো লিখবা। 2 নম্বরে সম্পদ এবং দায় মানে কি? সম্পদ ও দায়ের মূল্য নির্ধারণ করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এটা হলো তোমার 2 এবং 3 বার গেল, 2 এবং 3। এরপর কি? ব্যয় আছে, এবং ব্যয়কে এখানে কয়ভাবে ভাগ করা হয়? এটা হলো 4 নাম্বার। তাহলে ব্যয়কে কয়ভাবে ভাগ করা হয়? ব্যয়কে 2 ভাবে ভাগ করা হয়। একটা হলো মূলধন জাতীয়, মুনাফা জাতীয়। কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। পরীক্ষায় প্রশ্ন আসবে কোন ধারণা অনুযায়ী ব্যয়কে 2 ভাবে ভাগ করা হয়? সেটা হলো চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। বুঝতে পেরেছো? এরপর আসো, এরপর আছে অবচয়। তাহলে এটা হলো 5 নাম্বার। তাহলে অবচয় ধার্য করা হয় কত কি অনুযায়ী? অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। অবচয়ের আরেক নাম কি? অবলোপন। আরেক নাম অবক্ষয়। অবচয়, অবলোপন, অবক্ষয়। অবচয় আরেক নাম বলতে অবচয় কিছু সম্পদের ক্ষেত্রে ধরা হয়, অবলোপন কিছু সম্পদের ক্ষেত্রে ধরা হয়, এবং অবক্ষয়ও কিছু সম্পদের ক্ষেত্রে ধরা হয়। ঠিক আছে? এই অবচয়, অবলোপন, অবক্ষয় কোন ধারণা অনুযায়ী ধরা হয়? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এরপর দেখো, তাহলে অবচয় ধার্য করাটা গেল, করা হয় ক্রয় মূল্যে। তাহলে ক্রয় মানে কি? স্থায়ী সম্পদ ক্রয় করা হয় ক্রয় মূল্যে। তার মানে ক্রয় মানে দ্বারা বোঝানো হয়েছে যে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয় ক্রয় মূল্যে। তাহলে ক্রয় দ্বারা কি বোঝানো হয়েছে? স্থায়ী সম্পদ কি করা হয়? স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়, স্থায়ী সম্পদ ক্রয় মূল্যে মূল্যায়ন করা হয়, বা স্থায়ী সম্পদ ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়, যেটাই বলো, সমস্যা নেই। এরপর আসো, মূল্য মানে কি? এখানে যে লেখা আছে এই মূল্য মানে কি? এই মূল্য মানে হলো ঐতিহাসিক মূল্যকে চলমান প্রতিষ্ঠান ধারণা সমর্থন করে। তাহলে মূল্য মানে কি? এটা হলো 7 নাম্বার। তাহলে মূল্য মানে কি? ঐতিহাসিক মূল্যকে চলমান প্রতিষ্ঠান ধারণা সমর্থন করে। তাহলে আমি এখানে যেগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখে দিছি, তোমরা প্রথমে এই লাইনটা লিখবা, এরপর এই পয়েন্টগুলো লিখে রাখবা, দেন এই লাইনটা বারবার পরে মুখস্থ করে নিবা, এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। ম্যাজিক না? ম্যাজিক। তাহলে এবার চলো আমরা চলে যাব মালিকের বিনিয়োগ এবং পাওনাদারের দাবি আলাদা সত্ত্বা হলেও ব্যবসা নিজ নামে লেনদেন করে। তার মানে এটা কোন ধরনের ধারণা? এটা হলো ব্যবসা সত্ত্বার ধারণা। তাহলে এবার আমরা চলে যাব ইকোনমিক এন্টিটিতে বা ব্যবসা সত্ত্বার ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, এবার হেডিং দাও খাতার মধ্যে যে ব্যবসা সত্ত্বার ধারণা দিয়ে এই লাইনটা লিখে ফেলো যে মালিকের বিনিয়োগ এবং পাওনাদারের দাবি আলাদা সত্ত্বা হলেও ব্যবসা নিজ নামে লেনদেন করে। ব্যবসা নিজ নামে লেনদেন করে। ওকে, দেখা যাচ্ছে না যেখানে আছে ভিতরে, তোমরা দেখে নিবা। হ্যাঁ, তাহলে প্রথমে তোমরা হেডিং দিলা ব্যবসা সত্ত্বার ধারণা, দেন লিখতে হবে মালিকের বিনিয়োগ এবং পাওনাদারের দাবি আলাদা সত্ত্বা হলেও ব্যবসা নিজ নামে লেনদেন করে। ডান? এতটুকু ডান। তো প্রথমেই দেখো এই মালিকের বিনিয়োগ মানে কি বোঝানো হয়েছে। এই যেখানে মালিকের বিনিয়োগ মানে কি বোঝানো হয়েছে, এটা হলো 1 নাম্বার, যে মালিকের বিনিয়োগ। তো এই মালিকের বিনিয়োগ বলতে বোঝানো হয়েছে যে মালিকের বিনিয়োগ মূলধন আন্তদায়। মালিক বিনিয়োগ করলে ব্যবসায় কী হয়? সেটা মূলধন হয়, এবং এটা কি? আন্তদায়, যা মালিক তার বিনিয়োগের উপর সুদ পাবে। তাহলে প্রথমটা আমরা দেখলাম মালিকের বিনিয়োগ মানে মালিকের মূলধনটা বা বিনিয়োগটা ব্যবসায় আন্তদায়, এর উপর মালিক কীভাবে সুদ পাবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার কি? পাওনাদারের দাবি। তাহলে পাওনাদার দ্বারা কি বোঝানো হলো? তো পাওনাদারের দাবি ব্যবসায়ীর নিকট দায়, ফলে পাওনাদার তার দাবির উপর সুদ পাবে। পাওনাদার মানে কি? পাওনাদারের দাবি ব্যবসায়ীর উপর দায়, এই জন্যে পাওনাদার কী পাবে? সুদ পাবে। বুঝতে পেরেছো? বুঝতে পারছো। এরপর আসো 3 নাম্বার, আলাদা সত্তা। তাহলে কি সত্তা বলো তো? আলাদা সত্তা। আলাদা সত্তা মানে কি? ব্যবসা এবং মালিক দুইটাই আলাদা। তাহলে এইটা মানে কি? আলাদা সত্তা মানে কি? ব্যবসা থেকে মালিক আলাদা।
তাহলে আসো 3 নম্বরে লিখে নিবা যে ব্যবসা প্রতিষ্ঠান ও মালিক আলাদা সত্তা বা ভিন্ন সত্তা। তার মানে কি ব্যবসার গতিতেই চলবে, মালিক মালিকের গতিতে চলবে। মালিক আর ব্যবসা কখনো এক জিনিস হতে পারে না। বুঝতে পেরেছো? মালিক আলাদা, ব্যবসা আলাদা, এটাই হলো গিয়ে আলাদা সত্তা। 3 নম্বরটা আশা রাখছি বুঝতে পেরেছো। হলেও ব্যবসা নিজ নামে লেনদেন করে। তাহলে আমরা 3 নম্বর লিখলাম। এবার আসলে 4 নম্বরে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান নিজ নামে লেনদেন করে বা চুক্তি করে। তার মানে এই যে লেনদেন যে কথাটা আছে, এই লেনদেন দ্বারা কি বোঝানো হলো? এই লেনদেন দ্বারা বোঝানো হলো যে ব্যবসা প্রতিষ্ঠান নিজ নামে লেনদেন করে বা চুক্তি করে। আশা রাখছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব আর একটা ধারণাতে। সো তোমরা যদি এতটুকু বুঝে থাকো, যেভাবে বলেছো ওইভাবে যদি লিখে নিয়ে থাকো, আশা রাখছি তোমাদেরকে আর কেউ এই দুটোতে ঠেকাতে পাবে না। এরপর হিডিং দাও আর্থিক মূল্যের ধারণা। কোন ধারণা? আর্থিক মূল্যের ধারণা। কোন ধারণা? আর্থিক মূল্যের ধারণা। এই আর্থিক মূল্যটা কি? হেডিং দাও আর্থিক মূল্যের ধারণা। হেডিং দিয়েছো। এবার লেখো এই আর্থিক মূল্যের ধারণাটা হলো ওই ধারণা যে ধারণাতে শুধুমাত্র যেগুলো অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেগুলো লেনদেন আসে, যেগুলো অর্থের মূল্য পরিমাপযোগ্য না সেগুলো আসে না। তাহলে একজন কর্মচারী মারা গেছে, তাহলে এটা কি ব্যবসায়ের ওপর কোনো প্রভাব পড়লো না? তার মানে এই লেনদেনটা ব্যবসায়ে আসবে না। এটাই হলো তোমার আর্থিক মূল্যের ধারণা। এই আর্থিক মূল্যর ধারণা বা মনিটারি ইউনিট অ্যাজাম্পশনটা হলো যে সকল ঘটনা আর্থিক মূল্যে পরিমাপ করা যায় শুধু সে সকল ঘটনা এখানে যুক্ত হবে, যেগুলো আর্থিক মূল্যে পরিমাপ করা যায় না সেগুলো এখানে যুক্ত হবে না। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। আশা রাখছি তোমরা এটা বুঝতে পেরেছো যে আসলে আর্থিক মূল্যের ধারণাটা কি। এটা ওইভাবে বোঝানোর কিছু নাই। যেগুলো অর্থের মূল্য পরিমাপ করা যায় সেটা আসবে, যেগুলো অর্থের মূল্যে পরিমাপ করা যায় না তা আসবে না। তবে একটা এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা মনে রাখবা যে এই ধারণাটাই হলো মৌলিক ধারণা। তার মানে আর্থিক মূল্যের ধারণাটা কি? মৌলিক ধারণা। লিখে রাখো, এটা পরীক্ষায় আসবে। এরপর আসো আমরা চলে যাব হিসাবকাল বা সময়কাল বা কালীন ধারণা। হিসাবকাল, সময়কাল বা কালীন ধারণাতে এবার আমরা চলে যাব। তার মানে টাইম পিরিয়ড অ্যাজাম্পশনে আমরা চলে যাব। তো টাইম পিরিয়ড অ্যাজাম্পশন এবার তোমরা হেডিং দাও। হেডিং দেওয়ার পর তোমরা এটা লিখবা হিসাবকাল শেষে। হেডিং দিয়েছো যে হিসাবকাল ধারণা বা সময়কাল ধারণা বা কালীন ধারণা, লিখছো। এবার লিখো নিচে হিসাবকাল শেষে সমাপনী জাবেদার মাধ্যমে নগদ আয় এবং মালিকানা সত্ত্ব বিবরণীর সমন্বয় করা হয়। হিসাবকাল শেষে সমাপনী জাবেদার মাধ্যমে নগদ আয় এবং মালিকানা সত্ত্ব বিবরণীর সমন্বয় করা হয়। ভেতরে আছে সমন্বয় করা হয়। ওকে, তোমরা লিখে নিবা হিসাবকাল শেষে সমাপনী জাবেদার মাধ্যমে নগদ আয় এবং মালিকানা সত্ত্ব বিবরণীর সমন্বয় করা হয়। লিখে নিছো? যদি লিখে নিয়ে থাকো এবার আসলে আমরা এটা এক্সপ্লেইন করি। তো প্রথমে লিখে আছে হিসাবকাল শেষে। তার মানে কি হিসাবকাল, সময়কাল বা কালীন ধারণাটা কি করা হয়? হিসাবকাল শেষে করা হয়। সাধারণত এটা হিসাবকাল শেষেই হয়ে থাকে এগুলা। তো এবার আসো কি হয়ে থাকে দেখো হিসাবকাল শেষে সমাপনী জাবেদা। তাহলে এই যে সমাপনী জাবেদা যে আছে এটা যদি আমরা 1 নম্বর দিই, এটা 2 নম্বর। তো এই যে সমাপনী জাবেদাটা আমরা দিব, এই সমাপনী জাবেদা দেব কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল বা সময়কাল ধারণা অনুযায়ী। তাহলে সময়কাল ধারণা অনুযায়ী আমরা সমাপনী জাবেদা দিব। বুঝতে পেরেছো? জাবেদা আর এক নাম কি? দাখিলাও থাকতে পারে। এরপর আসো মাধ্যমে। নগদ মানে কি? নগদ প্রবাহ বিবরণী। তার মানে 3 নম্বরে তোমরা দাও যে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। এগুলো কিন্তু লিখে নিতে হবে। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় কি? সময়কাল ধারণা অনুযায়ী। আয় মানে কি? আয় বিবরণী প্রস্তুত করা হয় সময়কাল ধারণা অনুযায়ী। মালিকানা সত্ত্ব বিবরণী, এই মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা হয় সময়কাল ধারণা অনুযায়ী। এরপর এই যে এখানে দেখো সমন্বয় লেখা আছে, দেখছো? সমন্বয়। তাহলে এই যে সমন্বয় জাবেদা বা দাখিলা দেওয়া হয়, সমন্বয় জাবেদা বা দাখিলা দেওয়া হয় কোন ধারণা অনুযায়ী? সময়কাল ধারণা অনুযায়ী। বুঝতে পেরেছো? তার মানে এখানে যে আমাদের 6টা, এটা 6 নম্বর ছিল, যে 6টা ছিল এগুলো সবগুলো দেওয়া হয় কি? সময়কাল ধারণা অনুযায়ী। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের আর্থিক বিবরণী আছে 5টা। একটা হলো কি?
নগদ প্রবাহ বিবরণী, একটা হলো নগদ প্রবাহ বিবরণী, একটা হলো আয় বিবরণী, একটা হলো মালিকানা সত্ত্ব বিবরণী, আর একটা আমাদের যে থাকে আর্থিক অবস্থার বিবরণী না, এই যে দেখো উদ্বৃত্তপত্র, এটা হলো আর্থিক অবস্থার বিবরণী। আর একটা থাকে নোট, ঠিক আছে, আর একটা আছে নোট বা ফুল ডিসক্লোজার। এই নোটটা আমাদের দেওয়া হয়, বা টিকা, এই টিকাটা কোথায় দেওয়া হয় বলো তো? সেটা আমাদের যাবে কোথায় যাবে আমরা একটু পরে দেখাবো, যে ওটা আমাদের আসলে রক্ষণশীলতাতে যায় নাকি কোথায় যায়, আমি তোমাকে দেখাবো, সমস্যা নেই। তোমরা জাস্ট এতটুকু মাথায় রাখো, আমাদের যে 5টা বিবরণী আছে, 5টা বিবরণীর মধ্যে 3টা বিবরণী কোথায় যায়? হিসাবকাল বা কালীন ধারণার মধ্যে যায়। নগদ, আয়, মালিকানা সত্ত্ব যায় কালীন ধারণার মধ্যে, আর বাকি থেকে 2টা, একটা হলো যে উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, এটা যায় কোথায়? গুইং কনসার্ন বা চলমান প্রতিষ্ঠান ধারণাতে যায় উদ্বৃত্তপত্রটা বা আর্থিক অবস্থার বিবরণী। আর একটা থাকে নোটস, এটা আমরা সামনেই পড়বো, একটু পরেই পড়বো, সমস্যা নেই। তো তাহলে আশা রাখছি এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পরবর্তীতে। সো এরপর আমরা দেখব যে রক্ষণশীলতা, রক্ষণশীলতার নীতি। তো রক্ষণশীলতার নীতিটা আসলে খুবই সহজ, অনেকেই বুঝতে পারে না। যে তোমরা এবার হেডিং দিবা, তোমরা এবার হেডিং দাও যে বাধা বা সীমাবদ্ধতা, সেটা কি? রক্ষণশীলতা। এই রক্ষণশীলতাটাকে বলা হয় বাধা বা সীমাবদ্ধতা। এই বাধা বা সীমাবদ্ধতা এখন আমরা পড়ব। শিক্ষার্থীরা, এই রক্ষণশীলতাটা আমাদের কি কি যায় রক্ষণশীলতার মধ্যে, একটু মনোযোগ দাও। তো রক্ষণশীলতা হেডিং দিছো না? দিছো। এবার লিখতে হবে এগুলা। দেনাদার ও সঞ্চিতা মিলে মজুদ পণ্য কম ও অবচয় বেশি ধার্য করত। কে? দেনাদার ও সঞ্চিতা মিলে মজুদ পণ্য কম ও অবচয় বেশি ধার্য করত। দেনাদার ও সঞ্চিতা মিলে মজুদ পণ্য কম ও অবচয় বেশি ধার্য করত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু লক্ষ্য করো, যে দেনাদার বলতে এখানে কি বোঝানো হয়েছে। 1 নাম্বার দাও যে দেনাদার বলতে কি বোঝানো হয়েছে। আমি যদিও ওই দিকে দিব, তোমরা ওগুলো দেখে দেখে লিখবা। দেনাদার বলতে বোঝানো হয়েছে, দেনাদার নিট আদায়যোগ্য মূল্যে প্রদর্শন। দেনাদার নিট আদায়যোগ্য মূল্যে প্রদর্শন করা হয় কোন ধারণা অনুযায়ী, কোন বাধা অনুযায়ী? রক্ষণশীলতা অনুযায়ী, ঠিক আছে, রক্ষণশীলতা অনুযায়ী। এরপর লেখো সঞ্চিতা। সঞ্চিতা তার মানে এই যে সঞ্চিতা, এই সঞ্চিতার দ্বারা মনে রাখবা সঞ্চিতি। সঞ্চিতা দ্বারা মনে রাখবা কি? সঞ্চিতি। এটা আমি মানে সিস্টেমটা বানানোর জন্য এমনটা করেছি। সঞ্চিতা দ্বারা মনে রাখবা কি? সঞ্চিতি। তাহলে এই যে সঞ্চিতা বা সঞ্চিতি কি করে? যে অনাদায়ী দেনা সঞ্চিতি। তার মানে অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করা হয় কোন ধারণা অনুযায়ী? রক্ষণশীলতার বাধা অনুযায়ী। তাহলে রক্ষণশীলতার বাধা অনুযায়ী সঞ্চিতি, আমরা যে সঞ্চিতি ধরি না, সেই সঞ্চিতি মানে আমরা মনে রাখবো রক্ষণশীলতা। তাহলে রক্ষণশীলতা কখন আসবে? সঞ্চিতি মানে রক্ষণশীলতা। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এরপর মজুদ পণ্য কম, তার মানে মজুদ পণ্য কম ধরা হয় কোন বাধা অনুযায়ী? রক্ষণশীলতার বাধা। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মজুদ পণ্য কম দেখানো পছন্দ করে নিচের কোনটি? চলমান প্রতিষ্ঠান, আর্থিক চলমান প্রতিষ্ঠান, এরপর কি চলমান প্রতিষ্ঠানের পর কি আমরা জানি পড়েছিলাম, ভুলে গেলাম, মাথায় আসতেছে না। যে চলমান প্রতিষ্ঠান, আর্থিক মূল্যের ধারণা, এগুলা ব্যবসা স্বার্থের ধারণা, এবং থাকবে যে রক্ষণশীলতা। তখন দেখাইতে হবে রক্ষণশীলতা, কারণ সমাপনী মজুদ পণ্য কম দেখানো হয় রক্ষণশীলতার বাধা অনুযায়ী। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো আমাদের 3 নাম্বার। এরপর আসো অবচয়। তো এটা আমি লিখে দেওয়ারই কথা, যে এটা কি ছিল? মজুদ পণ্য কম। তার মানে মজুদ পণ্য কম মানে কি? মজুদ পণ্য কম মানে তো বললাম যে সমাপনী মজুদ পণ্য বাজার মূল্য ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটি দেখানো হয়। ওই যে আমরা বিশদায় বিবরণী করার সময় দেখছি না, 2টা মূল্য থাকে, তার মধ্যে যেটা কম সেটা লিখি, বড়টাতে লিখি না। তার মানে সেটা কোন বাধা অনুযায়ী? রক্ষণশীলতার বাধা। বুঝতে পেরেছো? এরপর আসো, এরপর হলো অবচয়। অবচয় বেশি ধার্য করতে বলে। অবচয় বেশি ধার্য করা বলে, সেটা কি বলে? রক্ষণশীলতার বাধা। তার মানে রক্ষণশীলতার বাধা বলে অবচয় বেশি করে ধরো। তার মানে কি? ওই যে একটা আমরা সরলরেখিক করতেছিলাম না, সরলরেখিক না, এখানে তাহলে আমাদের ধরা লাগবে কি? ক্রমহ্রাসমান বা আর একটা যে থাকে কি জানি বলে বলো তো? ক্রমহ্রাসমান বা বর্ষ সংখ্যা পদ্ধতি। তার মানে ক্রমহ্রাসমান বা বর্ষ সংখ্যা পদ্ধতিতে আমাদের অবচয় ধার্য করতে হবে। তার মানে বেশি অবচয় ধরা হবে। এই বেশি অবচয় ধরা পছন্দ করে কে? সেটা হলো রক্ষণশীলতার নীতি। বুঝতে পেরেছো? তোমরা এটাও লিখে নিয়েছো আশা রাখছি, যে অবচয় বেশি ধরতে হবে কোন পদ্ধতি অনুযায়ী? সেটা হলো রক্ষণশীলতার বাধা অনুযায়ী। আশা রাখছি তোমরা এটা
লিখে নিয়েছো। এরপর ধার্য করা করতো, ওকে ফাইন, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল এটা, ঠিক আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব আর একটাতে। তো এখানে আমরা এবার যেটা দেখব সেটা হলো যে পূর্ণ প্রকাশ নীতি। এবার আমরা দেখব কোনটা বলো তো, পূর্ণ প্রকাশ নীতি। এই পূর্ণ প্রকাশ নীতি এবার তোমরা হেডিং দাও, এবার হেডিং দাও কি পূর্ণ প্রকাশ নীতি। তো পূর্ণ প্রকাশ নীতিটা আমাদের কি মনে রাখতে হবে যে এই নীতিতে পরিপূর্ণ ব্যাংক সমন্বয়ের জন্য সম্ভাব্য টিকা জটিল হবে না। এই লাইনটা লিখে নাও, উপরে লিখবা পূর্ণ প্রকাশ নীতি, নিচে এই লাইনটা লিখবা। লিখে নেওয়ার পর আমি এবার যেগুলো বলবো সেগুলো লিখবা। যে পরিপূর্ণ ব্যাংক সমন্বয়ের জন্য, তার মানে কি পরিপূর্ণ মানে কি পরিপূর্ণ তথ্য পরিবেশন, তার মানে পরিপূর্ণ মানে কি পরিপূর্ণ তথ্য পরিবেশন, এটা হলো 1 নাম্বার। পরিপূর্ণ মানে হলো পরিপূর্ণ তথ্য পরিবেশন, এটা হলো আপনার কি ব্যাংক পূর্ণ প্রকাশ নীতি প্রথম। কি পরিপূর্ণ মানে পরিপূর্ণ তথ্য প্রদর্শন করতে হবে, একদম সম্পূর্ণ কমপ্লিট হতে হবে, ইনকমপ্লিট হলে হবে না, সেটা হলো পূর্ণ প্রকাশ নীতি বলেছে। এরপর কি ব্যাংক সমন্বয়। এই যে ব্যাংক সমন্বয় মানে কি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। এবার আসে সম্ভাব্য দায় রেওয়া মিলে আসে না, তাহলে এটা কোন নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতি বলেছেন যে সম্ভাব্য দায় কখনোই আসে না। আমরা কি সম্ভাব্য কোনো কিছু দেখাইছিলাম রেওয়া মিলে? কোনো কিছুই কিন্তু দেখাইনি। আমরা যখন রেওয়া মিল করতাম ছোটোবেলায় তখন কিন্তু এগুলো আসতো না। এরপর কি টিকা মানে কি, ওই যে আমরা এই যে নোট বা ফুল ডিসক্লোজার, এই যে নোটটা যে আমরা পড়ে আসলাম না, সেই নোট দেওয়া হয় আমাদের, বা এই টিকা দেওয়া হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। তার মানে আমাদের যে 5টা বিবরণী আছে, নগদ প্রবাহ, আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, উদ্বৃত্তপত্র এবং নোট, 3টা যায় হইলো কোথায়, টাইম পিরিয়ডে, সময়কাল ধারণাতে। উদ্বৃত্তপত্র যায় হইলো কোথায়, গুইং কনসার্ন বা চলমান প্রতিষ্ঠানে। আর নোটটা কোথায় যায় বলো তো, পূর্ণ প্রকাশ নীতিতে। আশা রাখছি বুঝতে পেরেছ। তো জটিল হবে না, জটিল হবে না কি, তথ্য বেশি জটিল করা যাবে না, তথ্যগুলোকে সহজভাবে প্রেজেন্ট করতে হবে, এটাই হলো আমাদের জটিল হবে না, ঠিক আছে। জটিল মানে কি তথ্য বেশি জটিল হবে না, মানে তথ্যটাকে কঠিন করে উপস্থাপন করা যাবে না, এটা বোঝানো হয়েছে। এবার আসো, এবার আমরা দেখব বস্তুনিষ্ঠার বাধা। এবার হেডিং দাও বস্তুনিষ্ঠার বাধা, হেডিং দিয়েছো, ওকে ফাইন। বস্তুনিষ্ঠার বাধাটা কি, এটা মাথায় রাখতে হবে, ছোট ছোট খরচকে সম্পদ হিসাবে না দেখিয়ে ব্যয় হিসাবে দেখাতে হবে। ছোট ছোট খরচকে সম্পদ হিসাবে না দেখিয়ে ব্যয় হিসাবে দেখাতে হবে, এটাই বলেছি কি বস্তুনিষ্ঠার বাধা। তাহলে বস্তুনিষ্ঠার বাধা বলেছেন যেগুলো ছোট ছোট খরচ সেগুলোকে আমরা জাস্ট সম্পদ হিসাবে না দেখে ব্যয় হিসাবে দেখাই দেবো, তাহলেই হয়ে যায়। আশা রাখছি তোমরা বস্তুনিষ্ঠার বাধাটা বুঝতে পেরেছো। মাথায় রাখতে হবে একটা জিনিস, মাথায় রাখতে হবে, সন্দেহজনক সঞ্চিতি মানে রক্ষণশীলতা। সন্দেহ, নোট দিয়ে লিখে নাও যে মাথায় রাখতে হবে, সন্দেহজনক সঞ্চিতি মানে রক্ষণশীলতা। এবং লিখে নিয়েছো, এতটুকু লিখে নিয়েছো, ওকে ফাইন। এবার এবং মিলকরণ উভয় দিয়ে হয়, তার মানে কি সন্দেহজনক সঞ্চিতি, রক্ষণশীলতা এবং মিলকরণ দুইটা দিয়েই করা যায়, তবে আগে রক্ষণশীলতা প্রাধান্য পাবে। তো যদি আসে যে সঞ্চিতি কোন ধারণা অনুযায়ী হয়, রক্ষণশীলতাও আছে, মিলকরণ নীতিও আছে, তো তখন আগে রক্ষণশীলতা নীতিটাকে প্রাধান্য দিবা, আর মিলকরণ নীতিটাকে প্রাধান্য দেওয়ার দরকার না। যদি রক্ষণশীলতা না থাকে তখন মিলকরণ নীতি দেখাতে হবে, ঠিক আছে। তার মানে দুইটা দিয়ে আমাদের সঞ্চিতি ক্যালকুলেট করা হয়, তার মধ্যে রক্ষণশীলতা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পাবে। যদি অপশানে রক্ষণশীলতা না থাকে তাহলে আমাদের মিলকরণ দেখাতে হবে। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। এবারে যেখানে বললাম যে মিলকরণ নীতি, এই মিলকরণ নীতিটা কি আসলে, মিলকরণ নীতিটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো এখানে আমি আর একটা নীতির কথা বলি, সেটা হলো কস্ট প্রিন্সিপাল। সেটা হলো ক্রয় মূল্য নীতি। এই ক্রয় মূল্য নীতিটাকে এটা একটু মনোযোগ দিয়ে শোনো। ক্রয় মূল্য নীতিটা হলো স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্যে মূল্যায়ন করা হয়। এই যে আমরা এখানে দেখো, এই যে ক্রয় মূল্য আমরা বলেছিলাম না, ক্রয় মূল্য মানে কি স্থায়ী সম্পদ ক্রয় মূল্যে মূল্যায়ন। লিখেছিলাম কি না? লিখেছিলাম, তুমি নোটের মধ্যে দেখে আসতে পারো। তো এই যে এখানে যে আমরা লিখেছিলাম, এই ক্রয় মূল্য নীতিটাকে কোনটাকে প্রাধান্য করে নির্ভর করে বলো তো,
বা স্থায়ী সম্পত্তি ক্রয় মূল্যে মূল্যায়ন করে, সেটা হলো চলমান প্রতিষ্ঠান ধারণা। তার মানে এই নীতিটা, এই ক্রয় মূল্য নীতিটা কাকে সমর্থন করে? চলমান প্রতিষ্ঠান ধারণাকে সমর্থন করে। এই ক্রয় মূল্য নীতি আরও অনেকগুলো নাম আছে। একটা হলো ঐতিহাসিক মূল্য, একটা হলো ক্রয় মূল্য, একটা হলো অর্জন মূল্য। এগুলা কি করে? চলমান প্রতিষ্ঠান ধারণাকে সমর্থন করে। আশা রাখছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। সো এই ছিল আজকের পুরো ক্লাস। সো আবারও দেখাই ওভারভিউ। আমি দুইটা জিনিস আলোচনা করেছি। প্রথম একটা পিকচার, বড় পিকচারটা, এটা আমি শিখাইছি। এরপর আর একটা তোমাদেরকে দেখাইলাম, এটাও আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। সো আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।